কি বলবেন, একেবারে কাল থেকে একটা খবর ভাইরাল হচ্ছে যে হুমায়ুন কবিরের সাথে নওশাদ সিদ্দিকীর আজকে বৈঠক হওয়ার কথা এবং জোট ফাইনাল হতে চলেছে, এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? কোন চ্যানেল কি করছে রিপাবলিক বাংলাতে একটা বিষয়, তার দায়ভার তো আমার নয়। আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে ঐক্যবদ্ধ করা, তার চেষ্টা করছি। 21শে জানুয়ারির জন্য ব্যস্ততার জন্য সেই কাজটা কিছুটা গতিরুদ্ধ হয়েছিল, আবার আমরা আপন গতিতে চেষ্টা করছি। ইন দি মিন টাইম আমার কাছে খবর এসেছে এই বিষয়টা নিয়ে বসার জন্য বলা হয়েছে। আমি এটাও বলেছি যে আমাদের পার্টিতে আলোচনা করব, পার্টি যেটা ডিসিশন নেবে সেটা জানাবো। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের নয়, আমাদের আলোচনা আছে, এখনো আলোচনা করা হয়নি। সুতরাং এখন বসাবসির কথা যারা বলছেন সেটা অসত্য কথা বলছি। তাহলে জোট হবে কিন্তু কোনো চিঠি চাপাটি নেই, খালি সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই বিষয়ে কি বলবো? আমি ভাই ছুটছি না, আমি আমার দিক থেকে বলবো কে ছুটছে তার নিয়ে আমি ভেঙে পড়ি না। আমি এটুকু জানি মন জানে পাপ আর মা জানে পাপ। আমি আমার দিকটা যদি ঠিক থাকে আমি সামনেওয়ালাকেও আশা করব, বিগড়ে গেলেও পরে একদিন সে ঠিক হয়ে যাবে। তাই আমি আমার মতো করে চলার চেষ্টা করি। আমি আমার মতো মিনস আমাদের পার্টির গাইডলাইনকে সামনে রেখে চলার চেষ্টা করি, তো চলি। হ্যাঁ, একটা মিনিমাম ডেকোরাম মেনটেন করা দরকার। এই যে হুমায়ুন কবির থেকে শুরু করে আমরা দেখলাম মোহাম্মদ সেলিমও আপনি যে উদ্যোগ নিয়েছেন, যে জোটের আহ্বান রেখেছেন, তারা অ্যাপ্রিসিয়েট করছে, এই বিষয়ে কি বলবেন? করতে বাধ্য। আজকে সময়ের দাবি যে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে অশান্তির আগুনে ঠেলে দিচ্ছে। বেকারত্ব নিয়ে কোনো কথা নেই, চাকরি বাতিল হচ্ছে কোনো কথা নাই, কন্ট্রাকচুয়াল জব যারা করছে তাদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি, সমকাজে সমবেতন পাচ্ছে না, পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা, এনএসকেএফ টিচাররা আজকে 4 মাসের অধিক মাইনে পাচ্ছে না, তা নিয়ে কোনো কথা নাই। আনএডেড মাদ্রাসার টিচাররা তাদের সাম্মানিক পাচ্ছে না, মিড ডে মিল পাচ্ছে না, বাচ্চাদের বই খাতা পেন ঠিকঠাক পাচ্ছে না, এমএসকেএসএসকে টিচাররা সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না, স্কুলের শিক্ষক নেই, ডাস্টার নেই, স্কুলের পরিকাঠামো নেই, মাদ্রাসায় প্রায় 10,000 শূন্যপদ, শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে কাজ পাচ্ছে না, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, লাশ হয়ে মার খেয়ে ফিরে আসছে। এটার হাত থেকে তো বাংলাকে মুক্তি দিতে হবে। তো মুক্তি দিতে গেলে কি করতে, বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। তার জন্য এক হওয়ার আহ্বান করছি। আপনি যে জোটের বার্তা বারবার দিচ্ছেন, বামেদের তরফ থেকে তেমন সদর্থ আসলেও কংগ্রেসের থেকে আমরা তো কোনো বক্তব্যই পাচ্ছি না এই জোট ব্যাপারে। আমরা আমাদের কাজ হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া, কে কিভাবে গ্রহণ করবে সেটা তো আমাদের মধ্যে পড়ে না, তাদের এখতিয়ারের মধ্যে, তাদের পার্ট ওটা। বাংলার মানুষ জবাব দেবে যে যেমন ভাবে গ্রহণ করবে তাকে। এসআই নিয়ে নোটিশ পাঠানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস তার মানে পরিবারকে কি বিষয়ে কি বলবেন? এসআইআর নিয়ে নোটিশ পাঠাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে। বিখ্যাত মানুষ, পৃথিবীর অন্যতম একজন বিখ্যাত মানুষ, তার হচ্ছে বাঙালি অমর্ত্য সেন স্যারকে। বেলুর মঠের সন্ন্যাসীদেরকেও ছাড়ছে না, ফুরফুরাসি পীর সাহেব পীরজাদাদেরকেও ছাড়ছে না, নেতা মন্ত্রী কাউকেও ছাড়ছে না, ইভেন আমাকেও নয়, সাধারণ মানুষকেও অহেতুক পেরেশানি, অহেতুক হয়রানি আর আতঙ্কের পরিবেশ তৈরি করাচ্ছে নোটিশ পাঠাচ্ছে। আমরা এর নিন্দা করেছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আপনারা জানেন আমার সুপ্রিম কোর্টে মামলাও আছে। সুপ্রিম কোর্টে লাস্ট যেটা দিন হিয়ারিং এ দেখছিলাম একটা অর্ডার করেছে, সেটা হচ্ছে আপনার যে হিয়ারিং এর সেন্টার বাড়ানোর জন্য। আর আমাদের দাবি ছিল, আমরা যে আপনার ডেপুটেশন দিয়েছি যে বুথ ভিত্তিক হিয়ারিং সেন্টার হোক। তাহলে কি হবে, যে সময় অপচয় হচ্ছে, একসাথে 2-2,500 মানুষকে ডাকছে হিয়ারিং সেন্টারে ভিডিওতে, সেখানে না তার মাথার উপরে কোনো শেড আছে, না টয়লেট ঠিকঠাক আছে, না বসার জায়গা আছে। ইভেন যারা, যে মাগুলো এই সবে শিশু জন্ম দিয়েছে, যে মাগুলো, যে শিশুগুলো, তাদের ফিট করানোর জন্য যে বাচ্চাগুলোর সেই ধরনের কোনো পরিকাঠামো নাই, বাচ্চাগুলোকে মায়েরা যে ফিট করাবেন, তো এই যে অব্যবস্থা নিরসন হওয়া দরকার ছিল, এই বলেছি আমরা। একাধিক আমাদের দাবি ছিল। আমি আবারও বলছি, এই অহেতুক হয়রানির পিছনে দুটো রাজনৈতিক দল সমানভাবে দায়ী। বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই হয়রানির পরিবেশ তৈরি করছে। 2021-এ নির্বাচনে বৈতরণী পার করেছিল তৃণমূল বিজেপি মিলে, এনআরসি সিএ এর ভয় দেখিয়ে,
এক দল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেব, আর অন্য দল বলেছিল আমরা রেখে দেব। আর এই 2026 নির্বাচন বৈতরণী পার করবে বিজেপি তৃণমূল মিলে। কেউ বলে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব, আর তৃণমূল বলবে আমরা থাকতে ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু এই সমস্যার সম্মুখীন হতেই লাগতো না। ম্যাক্সিমাম যে ডাক হচ্ছে মিসম্যাচের জন্য, স্পেলিং মিস্টেকের জন্য। এই মিসম্যাচ আর স্পেলিং মিস্টেকের জন্য দায়ী নির্বাচন কমিশন। এবার যখন আমরা প্রশ্ন করেছি নির্বাচন কমিশনকে যে আপনি ভুল করেছেন, আমাকে ডাকছেন কেন, সেই উত্তর না দিয়ে আমাদেরকে যে উত্তরটা দিয়েছে একটু আমি দর্শক বন্ধুদেরকে জানাতে চাই। নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীলেরা আছে তখন বলছেন যে আমরা 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিলাম, যে কম্পিউটার অপারেটররা এই নামগুলো আপলোড করলে এই মিসম্যাচ বা স্পেলিং মিস্টেকের কোনো অসুবিধা হতো না। এআই কে দিয়ে করেছে, এআই একটা ফুলিশটা ভুলের জন্য, নামের একটা অক্ষর বানানো ভুলের জন্য। খাতুন ছিল এখন বেগম হয়েছে, খাতুন ছিল বিবি হয়েছে, বা হিন্দু সমাজের মায়েদের বোনেদের অনেক ক্ষেত্রে স্বামীর যে সারনেম আছে সেটাকে তারা আছে, সেটার জন্য তাদের শুনানি নোটিশ এসছে। সব থেকে বেশি শুনানি নোটিশ মুসলমানদের কাছে এসেছে, তারপরে দলিত, তারপরে আদিবাসী। কিন্তু এই যে নোটিশ আসছে সিংহভাগ স্পেলিং মিস্টেকের জন্য। মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিলেন দ্রুততার সাথে এসআইআর কে সম্পূর্ণ করার জন্য। প্রায় 250 কোটি টাকা দিলেন এই এসআইআর প্রক্রিয়া চালানোর জন্য যে অফিসারগুলো নিযুক্ত আছে তাদের সাম্মানিক হিসাবে। কিন্তু মাত্র 1000 কম্পিউটার অপারেটর 4 মাসের জন্য দিলে এই যে দুরবস্থা, বাংলার ভোটাররা যেভাবে লাইন দিয়ে দাঁড়াচ্ছে স্পেলিং মিস্টেকের জন্য, না মিসম্যাচের জন্য, হয়তো তাদের দাঁড়াতে হতো না। আর যদি তারপরেও দাঁড় করাতো তাহলে শুধু আমি বিজেপি আর নির্বাচন কমিশনকে দায়ী করতাম। এখন বিজেপি, তৃণমূল আর নির্বাচন কমিশন দায়ী বলছি। তার আমি একটা উদাহরণ দিচ্ছি যে কেন আমি দায়ী করছি। 1000 কম্পিউটার অপারেটরকে কেন দিতে বলেছে, যারা এগুলোকে আপলোড করতো। কিন্তু এখন দেখলাম দেয়নি, তাই 250 কোটি টাকা দিল, প্রায় 90,000 অফিসার দিল, আর 1000 কম্পিউটার অপারেটর দিতে পারলো না। 1000 কম্পিউটার অপারেটরের কত খরচ হতো? আমি যদি মাসে 10,000 টাকা কন্ট্রাকচুয়াল হিসাবে তাদের ধরি, কারণ সিভিক ভলেন্টিয়াররা তাদের কন্ট্রাকচুয়াল হিসাবে জব করিয়েছে, কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করাচ্ছে না, তাকে 10,000 টাকা দিচ্ছে। যদিও আমি এর বিরুদ্ধে, কারণ সমকাজে সমবেতনের আমি পক্ষে। তারপর আমি তর্কের খাতিরে ধরছি 10,000 টাকায় যে মাসে দিত 1000 কম্পিউটার অপারেটরের জন্য 1 কোটি টাকা খরচ হতো, 4 মাসের জন্য 4 কোটি টাকা। তাহলে মাত্র 4 কোটি টাকার জন্য পশ্চিমবাংলার এই প্রায় 1,30,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় 1 কোটি মানুষকে ডাকা হতো না, আমার যতটুকু ধারণা, ভুল হতে পারে। তাহলে ভাবতে পেরেছেন, তাহলে এই হয়রানির পেছনে তৃণমূল দায়ী, বিজেপি দায়ী, আর নির্বাচন কমিশন এটাকে খেলাচ্ছে। কেন বিজেপি দায়ী? শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা পাচ্ছে না খুঁজে, 58,17,000 মতো নাম বাদ পড়েছে। তাহলে শুভেন্দু অধিকারীকে মহাশয়ের মুখে চুনকালি পড়ে গেছে, ডাকো সবাইকে পেরেশান করো, এটা ছাড়া কি আছে? যে নেতাজির পরিবার লাইনে দাঁড়াবে, কতটা লজ্জা। তো স্বাধীনতা সংগ্রামীর পরিবার, স্বাধীনতা সংগ্রামের যে লড়াই ছিল, প্রথম সারির অন্যতম একজন বীর যোদ্ধা আমাদের ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের পরিবার। তিনি একদিকে ধর্ম সংস্কার ছিলেন, সমাজ সংস্কার ছিলেন, সাথে সাথে তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার পরিবারকে দাঁড় করা আছে। বেলুর মঠে সন্ন্যাসী, তাদেরকেও আজকে দাঁড়াতে হচ্ছে। অমর্ত্য সেন স্যারকেও আজকে দাঁড়াতে হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, ডে লেবার, রাজমিস্ত্রি, ইনফরমাল সেক্টরে যারা কাজ করে, বা সরকারি সেক্টর, ইভেন যারা বিএসএফ এ জব করছে, দেশের সীমান্ত যারা পাহারা দিচ্ছে, তাদেরকেও আজকে দাঁড়াতে হচ্ছে। একাধিকবার এমএলএ, তাদেরকেও দাঁড়াতে হচ্ছে। মিনিস্টার, তাদেরকেও দাঁড় করাচ্ছে। কে? এই দাঁড় করানোর পিছনে একটা চক্র কাজ করছে। চক্রটা হচ্ছে বিজেপি, তৃণমূল, সামনে থেকে নির্বাচন কমিশনকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা দেখেছি বিশ্বের ক্রিকেটে মোহাম্মদ শামি একটা ফাস্ট বোলার, তারারও নোটিশ এসেছে যে লাইনে দাঁড়াতে, কাউকে বাদ যাচ্ছে না, দাঁড় করিয়ে দিচ্ছে। এটা তখন বন্ধ হওয়া দরকার, হয়তো হয়রানি ছাড়া আর কিচ্ছু না। অনেকে দাদুর কবরের মাটি নিয়ে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, রাগান্বিত হয়ে যাচ্ছে, ডকুমেন্টস দেওয়ার পরেও যদি তাকে ডিস্টার্ব করে, সে রাগান্বিত হয়ে যাচ্ছে। এই দাদুর কবর প্রসঙ্গে বলি, আমাকেও এই বিষয়টা নিয়ে অনেকে যারা তৃণমূলপন্থী বা স্কুল অফ থট, যাদের সাথে আমাদের একটু মতনৈক্য, তারা এটাকে কমেন্ট করছে। আমি একটু জানতে চাই আপনাদের মাধ্যমে,
এসআইআর প্রক্রিয়াতে আমি কি কি বলেছি এই ধরনের কথা তাদেরকে বলবে একবার পাবলিশ করুক, দেখাতে পারবে কি তারা? আমি সিএ এনআরসি প্রসঙ্গে আমি বলেছিলাম একটা, তারপরেও বলেছিলাম যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলোকে রেডি করুন। ভয় পাচ্ছেন তো? আমি তখন সিএনআরসি পিরিয়ডে বলেছিলাম। এই এসআইআর পিরিয়ডে দাদুর কবর দেখানোর বিষয়ে আমি বলেছি আমাকে একটু প্রমাণ দিলে ভালো হয়। আমার মাইন্ডে আসছে না, আমার যতটা মাইন্ড পরিষ্কার আছে আমি আমি বলিনি এসআইআর প্রসঙ্গে, তারপরেও আমাকে করছে। আমি সিএনআরসি প্রসঙ্গে বলেছিলাম, কিন্তু তার সাথে এটাও বলেছি যে আপনার বাড়ি যে পুরাতন দলিলটা আছে ওটাই তো আপনার জন্য যথেষ্ট। এইগুলো কি এড়িয়ে যাচ্ছে? শুধুমাত্র আমাদের সাথে যারা ধর্মীয় উইদিন ধর্মের মধ্যে স্কুল অফ থট আলাদা আছে, তার মধ্যে একটা অংশের মানুষ এটাকে নিয়ে মিথ্যাচার করছে, আর তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না, তারা এটাকে নিয়ে মিথ্যাচার করছে। এই যে আমি বারবার আমরা বলে এসেছিলাম যে আজ থেকে আমার বড় ভাইজান 9 বছর আগে থেকে বলে আসছে যে নামের বানান কাগজপত্রগুলো ঠিক করুন। আজকে অনেকের হুঁশ ফিরেছে, ছুটে যাচ্ছে কোথায়? অ্যাফিডেভিট করতে। তবে এসআইআর এর সাথে অ্যাফিডেভিটের খুব একটা সম্পৃক্ত নয়। যারা অহেতুক এফিডেভিট করতে ছুটে যাচ্ছেন, আমি বলবো আপনারা একটু অন্তত উকিলের কনসার্ন নিন। আমি তো উকিল না, তারপরে বলছি উকিলদের জিজ্ঞাসা করুন এসআইআর এর সাথে কি অ্যাফিডেভিটটা এই মুহূর্তে সম্পৃক্ত। আমার মনে অনেক উকিল বলবে আপনি এফিডেভিট করাটা এই মুহূর্তে অপ্রয়োজনীয়, খুব রেয়ার কেস ছাড়া। তাহলে খামাখাই লাইন দিয়ে এফিডেভিট, টাকা খরচ, আবার লাইন দিয়ে এসআইআর, মাইন্ডকে পাজল করে ফেলছে। আমি অনুরোধ এই জন্যই করছি, আতঙ্কিত হলে এই ধরনই হতে হবে, আতঙ্ক মুক্ত ঠান্ডা মাথায় দাঁড়ান না। ইউটিউবে অনেকে ভিডিও ছেড়েছে, আপনার ডাক পড়েছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কেন ভয় পাচ্ছেন? কেন এই ভয় পাচ্ছেন বললে আবার অনেকে বিরুদ্ধে আমার বলছে। আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছে, আপনার ভয় দেখানো হচ্ছে। আপনি ভারতীয়, আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে আর্টিকেল 326 অনুযায়ী। তাহলে এটা কেড়ে নেবার সাহস কার আছে? কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। যদি অনৈতিক পন্থা অবলম্বন করে কারে আইনের মাধ্যমে ফিরে আসবে। তার জন্য আইনি লড়াই কেউ লড়ুক আর লড়ুক, নওশাদ সিদ্দিকী লড়বে, কথা আমি বলে যাচ্ছি। না, আপনি একটা বক্তব্যে বলছিলেন যে এই যে আতঙ্কিত হচ্ছে, রাজ্য সরকার চাইলে দুটো বিষয় করলে মুক্ত হবে, একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, দ্বিতীয় পারিবারিক রেজিস্টার। এই বিষয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। যারা হিয়ারিং এ নোটিশ পাচ্ছেন, 2 পেজের নোটিশ আসছে, বা কারো ব্যাক সাইড হবে ছেপে দিতে পারে। ফার্স্ট পেজটা আসছে আপনাকে কি কারণে হিয়ারিং এসছে, আপনার নোটিশ নাম্বার ধরে একটা পেজ আসছে। সেকেন্ড পেজে দেখবেন একটা পার্ট কেটে নিয়ে ওরা চলে যাচ্ছে, রিসিভ পার্টটা। সেকেন্ড পেজে আপনার কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে তার একটা দেওয়া আছে বিস্তারিত। এই মুহূর্তে আমার কাছে থাকলে আমি বার করে দেখাতাম, আমার কাছে দেখছি, আমাকে যদি থাকে আমি দুঃখিত আমার কাছে নাই, আমি না দেখিয়ে দিতাম। সেকেন্ড তারপরে ওখানে পুরো বাংলায় আছে, ইংলিশে চাইলে আপনি পাবেন। আমরা বাঙালি, আমি বাংলা কথাটাই বলছি। বাংলাতে 13টা কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলা আছে। 13টার মধ্যে 12টা একটা বিহারের এসআইআর এ যাদের নাম, যদি কেউ আরো আত্মীয়দের বিহারের এসআইআর এ আছে নাম এসেছে, সেটা নিয়ে নিতে পারে। তার 13টার মধ্যে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে রাজ্য সরকার যাদেরকে অথরাইজ করেছে তাদের রেসিডেন্স সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ হিসাবে, ভ্যালিড ডকুমেন্টস হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করবে। অর্থাৎ রাজ্য সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনি, রাজ্য সরকার চাইলে স্থায়ী বসবাসের যে প্রমাণপত্র বা শংসাপত্র সেটা যদি যাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে তাদের হাতে যদি তুলে দেয়, সেটা নিয়ে গিয়ে জমা করলে হিয়ারিং এর টেবিলে তার হিয়ারিংটা ফ্রেশ হবে, কোনো টেনশন থাকবে না। 2টো বিষয় তো হচ্ছে মেন, একটা হচ্ছে সময় নষ্ট করা, হয়তো হয়রানি, আর একটা হচ্ছে আতঙ্কিত। এই দুটো রাজ্য সরকার চাইলে কাটাতে পারতো, কিন্তু আতঙ্কিতটা মানুষ বেশি, সময়টাও নয়। আরে কাজ নেই আমাদের, অনেকে পাবজি খেলতে খেলতে সময় শেষ হয়ে যাচ্ছে, কাজ নেই, কি করবে, রকের আড্ডা মারছে। আর সময়টার থেকে বড় কথা হচ্ছে আমাদের আতঙ্কের পরিবেশ। রাজ্য সরকার চাইলে আতঙ্ক মুক্ত করতে পারে। তাহলে মমতা ব্যানার্জি যদি ঘোষণা দেয় নবান্ন থেকে যে পশ্চিমবাংলায় যাদের কাছে হিয়ারিং এর নোটিশ এসেছে,
এই তো এই যে সেকেন্ড পেজ এরকম আছে। এই পার্টটাকে আমি জেরক্স করে নিয়েছিলাম তার আগে, রিসিভের আগে, মানে এইরকম থাকবে সেকেন্ড পেজ। এখানে তো পুরোপুরি বলা আছে 3 নম্বরে জন্ম সার্টিফিকেটে অনেকে 1987 সালের আগে পরে জন্ম সার্টিফিকেট অনেকের আছে, অনেকের নাই, এটাও আমি দেখি শুধু বলছি। 6 নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এটা তো রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার নবান্ন থেকে যদি একটা প্রেস করে বলে দেন যে পশ্চিমবাংলায় যা মানুষ ভোটাররা আপনারা চিন্তিত হবেন না, যাদের কাছে এসআইআর এর নোটিশ আসবে আমরা তাদের প্রত্যেকের কাছে স্থায়ী বসবাসের প্রমাণপত্রটা পাঠিয়ে দেবো। দুয়ারে সরকার হচ্ছে, তো এই ধরনের পাড়াতে সরকার হতে 3 পাড়ার মাথাতে উন্নয়নের ফুলঝুরি উঠছে, উন্নয়নের পাঁচালি এখন বুতে বুতে পৌঁছে যাচ্ছে, যে উন্নয়ন হচ্ছে তো বোঝাই যাচ্ছে, ওই জন্য পাঁচালি পাঠাতে হচ্ছে। তারপরে তাহলে রাজ্য সরকার চাইলে প্রত্যেকটা নাগরিককে আশ্বস্ত করতেও আতঙ্কমুক্ত করতে পারতো, কিন্তু তা করেনি। তাহলে একটা ডকুমেন্টস প্রোভাইড করতে পারতো। আবার এই 13টা ডকুমেন্টসের মধ্যে 10 নম্বর ডকুমেন্টস রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। কত সুন্দর জিনিস। লাস্ট এই তথ্য আমাদের মনে হয় রাজ্যে উঠেছে 2011 সালে, সেন্সাস যেটাকে আমরা বলছি, আবার সেন্সাস শুরু হবে। তো ওখানে এই তথ্যটা কারা তুলেছিল? আইসিডিএস কর্মীরা তথ্য তুলে পঞ্চায়েতে গিয়েছে, পঞ্চায়েত থেকে ওপরে উঠেছে। এখনো প্রত্যেকটা পঞ্চায়েতে এই তথ্য বিদ্যমান, প্রত্যেকটা পঞ্চায়েতে এই তথ্য আছে। রাজ্য সরকার অন্তত এতটুকু যদি প্রেস করে বলে দেয় যে কেউ চিন্তিত হবেন না, যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে এই তথ্য আমরা পৌঁছে দিচ্ছি, বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে হয়রানি করার চেষ্টা করছে, আমরা হয়রানি হতে দেব না, এই কথা বলে, তাহলে অন্তত মানুষ আতঙ্ক মুক্ত হতো। কিন্তু রাজ্য সরকার অনেক কথা বললেও এই কথা দুটো বলছে না কেন? রাজ্য সরকারও তো চাইছে মানুষ আতঙ্কে থাকুক, মানুষ হই হই করুক এটা নিয়ে, তাহলে তিলোত্তমার বিচার এখনো হলো না কেন, এই প্রসঙ্গটা ঢাকা পড়ে যাবে। আনিস বিচার পেল না কেন, ঢাকা পড়ে যাবে। স্কুলে টিচার নেই কেন, এই বিষয়টা ঢাকা পড়ে যাবে। মাদ্রাসায় টিচার নেই কেন, এই বিষয়টা ঢাকা পড়ে যাবে। আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল তুমি দিচ্ছ না, এদিকে কুকুর, স্কুলের আশেপাশে মিড ডে মিল যেখানে চলে তার আশেপাশে কুকুরগুলো থাকে, তাকে মিড ডে মিল খাওয়ার নির্দেশনা দিচ্ছ। অর্থাৎ কুকুরের বাচ্চারা মিড ডে মিল খাক, আর মাদ্রাসায় পড়ে যেগুলো বাচ্চাগুলো তাদের আনএডেড মাদ্রাসায় বাচ্চারা মিড ডে মিল খাবে না। এই যে দাবিগুলো ঢাকা পড়ে যাবে। এই 26,000 চাকরি কেন বাতিল হয়েছে দুর্নীতির কারণে, এই দাবি ঢাকা পড়ে যাবে। ইভেন যারা বিশেষভাবে সক্ষম তাদের প্রতিবন্ধী কোটাকে নিয়ে যে ছেড়কার হয়েছে, তাদের সাথে অন্যায় হচ্ছে, এই দাবিটা চাপা পড়ে যাবে। এনএসকিউএফ টিচারদের যে 6 মাস 8 মাস কখনো মাইনে পাচ্ছে না, ঠিকঠাক মাইনে পাচ্ছে না, সাম্মানিক পাচ্ছে না, যে অন্যায় হচ্ছে সেগুলো দাবা পড়ে যাবে। এবং আপনারা জানেন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সেটাকে, পিএইচই ডিপার্টমেন্ট সেটাকে কন্ট্রোল করে, যেটা যারা ওই ওগুলো যে বিভিন্ন জায়গায় পানীয় জলের প্রকল্প হচ্ছে না, অপারেটরদের মাইনে দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই যে স্কুলে গেলে টিচার পাচ্ছে না, হসপিটালে ডক্টর পাচ্ছে না, এক্স রে করার মেশিন কোনো হসপিটালে নয়, এক্স রে করার মেশিন থাকলে টেকনিশিয়ান নেয়, টেকনিশিয়ান থাকলে প্রিন্ট করার মেশিন নেয়। যে দুরবস্থা চলছে, সরকারের নামে যে সার্কাস চলছে, এই প্রশ্ন হবে না মানুষ বিভ্রান্তের মধ্যে থাকলে? আর মোদিজি সবসময় তো মানুষকে লাইনে লাগানোর জন্য সিদ্ধহস্ত। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, নোটবন্দি, কোভিডে আপনার কোভিড পিরিয়ডে অল্প সময়ের মধ্যে লকডাউন, মানুষকে ব্যস্ত করে রেখেছে মোদিজি। তার ব্যর্থতা ঢাকার জন্য। কি ব্যর্থতা? ক্ষমতায় আসলে পার ইয়ার 2 কোটি করে চাকরি দেবো। 11 বছর ক্ষমতায় আছে, তাহলে 22 কোটি চাকরি হওয়ার কথা, 22 কোটি কালা চাকরি বেঁচে লিস্ট দিতে পারবে না। ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে এসে আপনার কি হবে, 15 লক্ষ টাকা করে দেবো, দিতে পারেনি, ব্যর্থ। এই যে বিষয়গুলো আছে, ইভেন কি বলেছিল আপনাদের খেয়াল আছে যে 1 টাকায় একটা ডলার পাওয়া যাবে, আর এখন ডলারের সর্বোচ্চ দাম উঠে গেছে, 90 টাকা দিয়ে আমাকে ডলার কিনতে হচ্ছে, 92 টাকা মানে কাছাকাছি চলে, সেঞ্চুরি খুব তাড়াতাড়ি করবে। পেট্রোল ডিজেলের দাম কমে যাবে, পেট্রোল ডিজেল তো মাঝে মধ্যেই সেঞ্চুরি করছে, আপ ডাউন হচ্ছে, কখনো ব্যর্থ হচ্ছে, ব্যর্থ আবাচ্ছে, এই জায়গায় চলে গিয়েছে। এই যে দুরবস্থা চলছে, জিএসডিপি যেটা
যেই টার্গেটে বলেছে সেটা হয়নি, পিছিয়ে যাচ্ছে। এই যে দুরবস্থাগুলো চলছে, এগুলো থেকে তো মানুষের মাইন্ড ডাইভার্ট করতে হবে, সেই জন্য এখন এই কথা বলছে, এইগুলো তুমি এ করে দাঁড়াও। আর মানুষ হয়রানি ব্যস্ত হয়ে যাচ্ছে, কি হবে না হবে। এই যে 13টা ডকুমেন্টসের কথা বলা আছে, আমি একটু বলতে চাই কি কি বলা আছে। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত এই ডকুমেন্টস। 3 নম্বর বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এখানে আমরা কি বলেছি, আমরা যে ডেপুটেশন দিয়েছি যে আমরা মাধ্যমিক রাইট টু এডুকেশনের যে অধিকার আছে, সেখানে কিন্তু মাধ্যমিক পাসের কথা বলা নয়, 14 বছর। তাহলে বাধ্যতামূলক নয় 14 বছর পরে, তাহলে অনেকে মাধ্যমিক পাস করেনি, তাহলে তার কি হবে? স্কুল সার্টিফিকেট গ্রান্ট করতে হবে, এই কথা আমাদের ডেপুটেশনে দেওয়া আছে। অন্য কোন পার্টি কি করেছে বলতে পারবো না, আমরা দাবি রেখেছি যারা মাধ্যমিক পাস করতে পারেনি তাহলে তাদের কি হবে। এই অ্যাডমিটটা গ্রহণ করছিল না, সুপ্রিম চড় খাবার পরে অ্যাডমিট গ্রহণ করেছে, কিন্তু আমাদের দাবি রাখা আছে কি যে আপনাকে যারা স্কুল সার্টিফিকেট দেবে সেটাকেও গ্রহণ করতে হবে। 6 নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এটা রাজ্য সরকারের হাতে একদম আছে। 7 নম্বর বনভূমি অধিকার শংসাপত্র, ফরেস্ট ল্যান্ডে যারা আছে সেখানে যাদের আছে তাদের ক্ষেত্রে এটা। 8 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতি শংসাপত্র, অর্থাৎ ওবিসি, এসটি, এসসি যে সার্টিফিকেট যার থাকবে তাদের সেই সার্টিফিকেট ইস্যু করলে এটা তার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বর নাগরিকদের জাতীয় রেজিস্টার, তবে এর ব্র্যাকেটে যে সমস্ত ক্ষেত্রে এটি রয়েছে। আচ্ছা, 10 নম্বর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, যেটা আমি আগেই বলেছি। এটা হচ্ছে রাজ্য সরকার চাইলে সেন্সাস যেটা হয়েছে 2011 আইসিডিএস কর্মীদের মাধ্যমে যেটা তুলেছে, এইগুলো দিলে এই সার্টিফিকেট রাজ্য সরকার চাইলে সহজেই আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে। দুর্ভাগ্য 2021 সালে মানুষ আমাদেরকে ভরসা করেনি, আমি তাদের জন্য আমি ক্ষোভ নয়, আমি বলবো এতটুকুই, যদি আজকে সংযুক্ত মোর্চার সরকার থাকতো আপনারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতেন, এই নোংরামি আমরা করতে দিতাম না। দ্বিতীয়ত যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হতো আমরা বাড়িতে বাড়িতে মানুষেরকে এই ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম, মানুষকে বাড়ির বাইরে বার হতে লাগতো না ডকুমেন্টসের জন্য। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানুষ দেয়নি সুযোগ, ঠিক আছে, তবে আগামী দিনে যদি সুযোগ দেয় সেটা তাদের উপরে নির্ভর করছে, আমরা জোর করবো না। 11 নম্বর যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র। অনেক ক্ষেত্রে জমি যে বাড়ি বরাদ্দ করা হয় সেটা অনেকে পাবে। আতঙ্কিত হলেই সমস্যার সমাধান হবে না। এই ডকুমেন্টস তো আপনার বাড়িতে আছে, তারপরে আমি একটা কথা বলবো এইটা। তারপরে আছে 12 নম্বর আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর একটা দিয়ে আছে, প্রযোজ্য হবে, আধার কার্ডে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে প্রযোজ্য হবে। 13 নম্বর 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। এরপরও আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, সম্ভবত 1950 সালে, সব ভুলে যাচ্ছি, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এত চাপ হয়ে যাচ্ছে। 1950 সালে যে আইন হয়েছে এই কন্টেস্ট করা, সেই আইনে রিপ্রেজেন্টেশন অফ পাবলিক আসছে না এখন, আইনের বলা 21 নম্বর ধারাতে বলা হচ্ছে ইআরও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসারের হাতে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে। আপনি যা কাগজ জমা দিচ্ছেন এর বাইরে, আমি কিন্তু এটা এই জন্যই বলছি,
যে আপনার তো এই ডকুমেন্টস নেই, তাহলে আপনি কি করবেন? আপনার ডকুমেন্টস নিয়ে আপনি কি করবেন? নাও থাকতে পারে তো। সুন্দরবনের মানুষ আইলা হয়েছে, ঘর ভেঙে উড়ে চলে গেছে। পাহাড়ে হরপা বানে তো আর্মি ক্যাম্প পর্যন্ত সিকিমের উড়িয়ে দিল, চলে গেছে। তুমি কি করবেন আপনি? নদীতে মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনে লাস্ট 5 বছরে তখন প্রায় 100 কত বিঘা জমি গঙ্গার ভাঙনে চলে গেছে মালদা মুর্শিদাবাদে। যেমন করে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোতে বেরোচ্ছে তাড়ানো করে। বলছি, আমি গিয়েছিলাম, বলেছি যে যদি আমার পাশের বাড়ির লোক না ডাকতো, আমার ছেলে পুলের সমেত আমি চলে যেতাম গঙ্গাতে, পদ্মা গঙ্গা ভাঙনে। ডকুমেন্টস চলে গেছে, তাহলে কি করবে? এটা কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন, তারা তো সর্বোচ্চ পাওয়ার আছে। তিনি চাইলে সাপোর্টিং ডকুমেন্টসের ভিত্তিতে, এবং নিশ্চিতভাবে তিনি ভেরিফাই তো করতে হবে। আমরা তো চাই না কোনো ক্ষেত্রে অবৈধভাবে কেউ ভোটার লিস্টে থাকুক। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে যে নাগরিক হয়রানির আমরা বিপক্ষে। সেক্ষেত্রে ইয়ারোর হাতে ক্ষমতা আছে। ইয়ারো মানে আমরা, বা ইয়ারো বিডিও জয়েন্ট বিডিও। বিডিও জয়েন্ট বিডিওটা কার আন্ডারে জব করছে? বিসিএস এক্সাম দিয়ে রাজ্য সরকারের আন্ডারে জব করছে। তাহলে রাজ্য সরকার এইটা ইনশিওর কেন করতে পারছে না, জোর গলায় কেন বলছে না কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না? বরঞ্চ বলেছিল এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে যাবে। আজকে এসআইআর এর এই দুরবস্থা, কোনো কথা না। অনেক বলেছিলেন এসআইআর হলে লাখ মানুষ নিয়ে ঘিরে বসে থাকবো, কোথায়? কোনো একটা জায়গায় আমাদের সেটিং এর গন্ধ আসছে, তথ্য আসছে। যেভাবে ওয়াকাফকে খেয়েছে মমতা ব্যানার্জি সরকার, ওয়াকাফ আমি থাকতে ওয়াকাফ আইন লাগু হতে দেব না, আন্দোলন তোমরা করো না। পশ্চিমবাংলার মুসলমানরা ভেবেছিল এবার দিদি আছে বাঁচিয়ে নেবে ওয়াকাফটা, কি দেখলেন? ওয়াকাফ আইনটাকে বকলমে মেনে নিল। এখনো যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি সুরক্ষিত আছে আমাদের মতো মানুষের কিছু করা মানুষের মামলার জন্য, কিন্তু মমতা ব্যানার্জি প্রথমে যেটা বলেছিলেন এখন সেটা বাস্তবে নয়। ওবিসি মমতা ব্যানার্জি ধ্বংস করেছে মুসলমানদেরকে। যার সার্টিফিকেট থাকবে কোনো কাজ আসবে না, ও রাখা ছিঁড়ে ফেলে দেওয়ার সময়। এবার আসছে এসআইআর আমার সন্দেহ হচ্ছে এরা তৃণমূলের নেতারা যেভাবে দুর্নীতি চুরি করতে করতে টপ পর্যন্ত পৌঁছে গেছে, মানে গলা পর্যন্ত পৌঁছে গেছে, এদেরকে যখন তখন ধরে হয়তো ভরে দিতে পারে জেলে। তাই এদের এই জেলে না ঢোকা, এই জন্য একটার পর একটা আইন মেনে নিচ্ছে। এসআইআরটাও নিয়ে আমার মনে হয় কোনো একটা জায়গায় তৃণমূল আর বিজেপি একসাথে খেলছে। না খেললে 6 নম্বর আর 10 নম্বর যে ডকুমেন্টসের কথা বলা আছে কেন প্রোভাইড করছে না? আমি তো আমার নয়, আমি ডকুমেন্ট কথা বলছি, তথ্য দিয়ে কথা বলছি, কেন প্রোভাইড করছে না? কোনো একটা সন্দেহ কাজ করছে। তারপরে আমি বলবো, অযথা আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান হবে না। তো আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করবেন। এই যে আপনি 21-এর সভা, 1 মিনিট, আমি 2 মিনিট আর কথা বলে বিষয়। ঠান্ডা মাথায় কেন কাজ করবেন? আমার বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। আমার বক্তব্যের দুর্ভাগ্য, আমি আরো খুলে বলতাম, কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হতে পারে। আমি আরো খুলে বলতাম, যে খুলে বললে রাজ্য সরকারও ফেঁসে যাবে, কেন্দ্র সরকারও ফেঁসে যাবে, নির্বাচন কমিশনও ফাঁসবে, মানে জবাব দিতে যে কথা বললে আবার একটা শ্রেণীর তৃণমূলের নেতারা আছে কাটিং করে আগে পরে আমাকে ভুল প্রমাণ করানোর জন্য উঠে পড়ে রাখবে। সেটা আমি বেশি ডিপলি যেতে পারছি না। এই কাটিং বহুত খারাপ জিনিস। প্রথম কথা, যখন খসড়া লিস্ট পাবলিশড হয়নি তখনও জোর গলায় বলেছিলাম যে একটা মানুষের নাম বাদ দিবার সাহস দেখাতে পারবে না মাস্টার মশাই তথা নির্বাচন কমিশন। যদি বাদ দেয় তার বিরুদ্ধে আইনত লড়াই করব। খসড়া লিস্ট পাবলিশের পরে দেখেছিলাম গুটি কয়েক মানুষের নাম ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বাদ দিয়েছিল, কিন্তু 58 লক্ষের মধ্যে 10,000 মানুষেরও বলতে পারবে না কেউ এমন খবর পাইনি যে তার নাম অনিচ্ছাকৃত ভাবে 10,000 মানুষ পাওয়া যাবে, ইভেন ভাঙড় সহ। আমি তো ভাঙড়ে বেশি নজর রাখছি। এখন তো এরা নাটক করছে, 4টে কি বলে আপনার বিডিও অফিসের যে ব্যারিকেড করছে, আর ওইটা যদি বিরোধীরা ওই ব্যারিকেডটা হতো তখন পিটিয়ে লাল করে দিত। আমরা সব দেখতে পাচ্ছি সারা রাজ্যে এসআইআর এর খসড়া লিস্টে সেরকম কোনো খারাপ দিক দেখতে পাইনি। আর আজকেও বলছি আমি, ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে দেশের সংবিধানকে মেনে পাবলিশ করতে বাধ্য নির্বাচন কমিশন, অর্থাৎ কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ দিবার সাহস দেখাতে পারবে না। তারপরেও আমি একটা জিনিস অ্যাড করি, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়
সেটা কেন এখন বলা হচ্ছে না? দর্শক বন্ধু যারা শুনছেন একটু ভালো করে শুনবেন। দর্শক বন্ধুরা কি শুনছে তো নাকি? দর্শক বন্ধুরা অনেকে লাইভ অনেকে লাইভে আছেন, একটু শুনবেন ঠান্ডা মাথায়। আমি গিয়ে কিন্তু নির্বাচন কমিশনে অনেক কোশ্চেন করেছিলাম, যে আমি বললাম যে আমি হিয়ারিং এ আসছি, আমি অকৃতকার্য হতে পারি হিয়ারিং এ, তাহলে আমাকে জানানো হচ্ছে না কেন? কেন জানানো হচ্ছে না? কবে জানাবেন? উনি বললেন, সিও স্যার বা যারা টিমে ছিলেন, যে আমরা চাইছি ডিস্ট্রিক্টের ডিএমদেরকে বারবার বলছি তাড়াতাড়ি জানিয়ে দাও, তাড়াতাড়ি জানিয়ে দিলে লাভটা কি সেটাও একটু জেনে রাখুন। হিয়ারিং আপনি অকৃতকার্য হয়েছেন, যে কেউ একজন হোক আর 1 লাখ হোক, যদি অকৃতকার্য হয় 1 জন বা 1 লাখ, প্রত্যেকের কাছে কিন্তু আলাদা করে একটা নোটিশ যাবে, আপনি কি কারণে ভোটাধিকার হারালেন, অর্থাৎ আপনার ভোটাধিকার বাতিল হলো, কারণ দর্শে আপনাকে নোটিশ যাবে। ঠিক কি কারণে আপনাকে নোটিশটা এসছে হিয়ারিং এ, যে কারণটা লেখা আছে ওই ধরনের লেখা হবে। যদি ওই কারাচার বা ছবাই দেখিয়ে পাঠাচ্ছে, এটা অনৈতিক, কিন্তু নোটিশ আপনার কাছে আসবে। সেই নোটিশ পাওয়াকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি যদি অরিজিনাল হন, আপনি যদি বৈধ হন, আপনি যদি আপনার কাছে কাগজপত্র থাকে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। প্রথম চ্যালেঞ্জ কোথায় করবেন? ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। ওখানে স্যাটিসফাই না হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তাহলে আপনাকে দুটো অপশন আপনি পাচ্ছেন। 14 তারিখে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। অলরেডি যারা হিয়ারিং এ চলে গিয়েছে, তারা তো হয় পাস করবে আর না হয় অপশনে ফেল করবে। তাদেরকে আজকে যদি নোটিশটা তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় যে আপনি ফেল করেছেন, আমি বলছি ফেল করবে না, তারপরও আমি ধরছি। ইচ্ছা করে কমিশন ফেল করাতে পারে, বিজেপির কথা শুনে ফেল করাতে পারে, এই প্রশ্নগুলো থাকছে তো মার্কেটে, সেটা আমি ধরেই বলছি। তাহলে কি হবে? আপনার কাছে নোটিশ আসবে যে আপনি ফেল করেছেন। যদি আপনি 17 তারিখে গিয়েছেন হিয়ারিং এ, বা 16 তারিখে হিয়ারিং এ গিয়েছেন, 15 তারিখে হিয়ারিং এ গিয়েছেন, তাহলে আপনার এতদিন নোটিশ আসা যাওয়া দরকার ছিল যে আপনি ফেল করেছেন। তাহলে আপনি ওই নোটিশটাকে ধরলেন। এবার কেন ফেল করেছেন, কেন আপনার ভোটার লিস্টের নামটা বাতিল হয়েছে, তার কারণটা হবে। সেই ডকুমেন্টস আপনার কাছে যদি থাকে, ধরুন আপনাকে বলা হয়েছিল জন্ম সার্টিফিকেট দিতে, আপনি দিয়েছিলেন, কিন্তু তারপর আপনাকে কেটে দিয়েছে, তাহলে আপনি অরিজিনাল জন্ম সার্টিফিকেটটা নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেগুলোকে আপনি যথাযথভাবে সাবমিট করতে পারেন। তাহলে আপনি চান্স পাচ্ছেন ফাইনাল লিস্ট পাবলিশের আগে আপনার নামটাকে তুলিয়ে দেওয়ার। ওখানে না হলে আপনি সিওর কাছে পাচ্ছেন, কিন্তু আপনাকে তো এখনো জানানো হচ্ছে না যে আপনি ফেল করেছেন। এটাও একটা রাজ্য সরকারের চক্রান্ত বিজেপির সাথে মিলে। আমার তো সন্দেহ হচ্ছে 14 তারিখে লিস্ট পাবলিশ হবে, 10 তারিখে যারা যারা ফেল করবে তাদের নামটা বলবে, অর্থাৎ তাহলে তখন একটা হচপচ হবে, তখন হই হবে, তাহলে রাস্তা জাম করবে, হ্যান করবে, ত্যান করবে, হবে, যেটা দেখিয়ে ভোটটা পার করতে চাইবে বিজেপি তৃণমূল মিলে। তৃণমূল কি দেখাবে? এই দেখো ওরা ভোট কেড়ে নিচ্ছে, আমাকে ভোট দাও, আমি তোমাদের ভোটাধিকার বাঁচিয়ে নেবো, এই গল্প শোনাবে। আর বিজেপি বলবে বেটাদের জব্দ করে দিয়েছি, এই বলে ভোট দাও আমাকে, আরো জব্দ করবো, এই বলে ভোটটা নেবে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নই আসবে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্ন আসবে না, এনভায়রনমেন্টের প্রশ্ন আসবে না, আর কোনো প্রশ্নই আসবে না। যে যেমন 2021 নির্বাচনটা কোনো প্রশ্ন আসেনি, শুধু এসআইআর আপনার সিএনআরসি ছাড়া। তো এইটা প্ল্যান চলছে। তা আমাদের বলবো আওয়াজ তুলতে, যদি কেউ অকৃতকার্য হয় তাকে নোটিশটা দ্রুততার সাথে দেওয়া হোক। আর এই নোটিশটা দ্রুততার সাথে দেওয়া হোক, এটা আমি বলেছিলাম। বলছে আমরা জেলাকে বলছি, ডিএম গুলো করছে না। ডিএম গুলো কার আন্ডারে থাকে? রাজ্য সরকারের আন্ডারে। তাহলে কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেসও মুসলমান, দলিত, আদিবাসীদেরকে এই হয়রানির স্বীকারক চাইছে বকলে। তাই বলবো, আতঙ্কিত হলে সুষ্ঠু সমাধান হবে না। আওয়াজ তুলুন যারা এর যাচ্ছেন যে অহেতুক হয়রানি বন্ধ করতে হবে, এই আওয়াজ আমরা তুলছি, আপনারা তুলুন। সাথে সাথে যারা হিয়ারিং এ যাচ্ছেন তারা ফিডব্যাকটাও নিয়ে নেন, দিতে হবে। পাস করলে তো কোনো ব্যাপার নেই, পাস করবো আমরা। ইন কেস যদি আমি ফেল করছি, ধরুন আমি নওশাদ সিদ্দিকী, আমাকে বলা হলো যে আপনি অকৃতকার্য হয়েছেন, আমি থোড়ি অকৃতকার্য, কাগজপত্র আমি ঠিক আছে, আমাকে প্ল্যানিং করে হয়েছে, তাহলে আমি তো সেকেন্ড চান্স পাবো, থার্ড চান্স পাবো, আর ফোর্থ চান্স আমি নিজে সুপ্রিম কোর্টে যাব মামলা করতে। ফার্স্ট চান্স আমি হিয়ারিং এ গেছিলাম, এখানে আমাকে বাদ দেয়। সেকেন্ড চান্স আমি ডিইও, থার্ড চান্স সিইও স্যার, ফোর্থ চান্স সুপ্রিম কোর্ট। আমি একটু বলে রাখি, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে যে অনেক আগে, পশ্চিমবাংলার কোনো একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায়
তার হয়ে আইনি লড়াই করার নির্দেশ আমাকে দিয়ে দিয়েছে। তা আপনারা একটা কথা আমি বলতে পারি, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, মতুয়া, নমশূদ্র, মাহাতো, কুর্মী, যাই হোক না কেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা আপনাদের ভোটাধিকার কেউ কাটতে পারবে না। কারো আশীর্বাদ বা কারো অভিশাপ, কারো আশীর্বাদে আপনি বৈধ ভোটার, আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে আপনি অবৈধ, আপনার নামটাও কেউ তুলতে পারবে না। আপনার ভোটাধিকার থাকবে আর্টিকেল 326 এর বলে। এরপরে যদি কেউ অন্যায়ভাবে আপনার কাটতে চায়, আপনার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, আপনার পাশে আইএসএফ দাঁড়াবে, খামচিহ্ন দাঁড়াবে, পিজার আব্বাস সিদ্দিকী নির্দেশ দিয়েছে, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, বিশ্বজিৎ মাইতি দাঁড়াবে, শামসুল আলী মল্লিক দাঁড়াবেন, বিশ্বজিৎ মাইতি দাঁড়াবেন, তাপস ব্যানার্জিরা দাঁড়াবেন, আমাদের নেতৃত্বরা আপনার পাশে দাঁড়াবে। আপনার হয়ে আইনি লড়াই করতে আমরা দিল্লিগামী ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবো। নির্বাচন কমিশনার বলেছিল যে সিএম পিএম স্বরাষ্ট্রমন্ত্রীদের এসআইআর এর কোনো এ হবে না, নোটিশ যাবে না, কোনো এসআইআর ওদের ফর্মও ফিল আপ করতে হবে না, কিন্তু নেতাদের কোনো সিএম পিএমদের কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, কিন্তু যারা দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে নোটিশ পাঠানো হচ্ছে কাগজপত্র দেখা। এইটাই তো বৈষম্য, এর বিরুদ্ধে তো আমি, এই বৈষম্য দূর করার বিরুদ্ধেই তো আমি। আপনারা জানেন আমাকে 42 দিন জেলে রাখা হয়েছিল, একবার, একাধিকবার আমাকে জেলে রেখেছে, একবার 42 দিন। যখন আমি পুলিশ কাস্টাডি 24 দিনের পরে যখন আমাকে জেলে নিয়ে যাচ্ছে, 24 দিন বিভিন্ন থানায় আমাকে ঘুরিয়েছিল, 24 দিন হয়ে যাওয়ার পরে আমাকে যখন পুলিশ কাস্টাডিতে, জেল কাস্টাডিতে দেয়, তখন আমার উকিলরা বলে ফেলেছিল ডিভিশন 1 দিতে। মানে হচ্ছে ডিভিশন 1 মিনস ডিভিশন 1 মিনস যে আমাকে ভিআইপি ট্রিটমেন্ট করার জন্য, আমি বিধায়কদের জন্য এইসব ভিআইপি, আমি তো হয়ে গেছে আমার মানুষের ভোট পেয়ে, তো আমি তখন কিন্তু এজলাসে বলেছিলাম জজ স্যারের মানে উদ্দেশ্যে আমাদের উকিলদেরকে দিয়ে যে আমি কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেবো না। তাহলে অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যারা আমাকে ভোট দিয়ে ভিআইপি বানালো, তারা ভিআইপি ট্রিটমেন্ট যেদিনকে পাবে সেদিনকে আমি ভিআইপি ট্রিটমেন্ট নেবো জেলে। আমি এটা চিন্তা ভাবনা। আর কিছু কারণ ছিল, জেলের মধ্যে কি হয় না হয় তাকে ধরার জন্য, তাহলে ধরতে হবে। তো আমি যদি ভিআইপি জায়গায় রাখি তাহলে সাধারণ পিছনারদের সাথে কি হচ্ছে ধরতে পারবো না, এই কারণে। তো আমি আবারও বলি, তাহলে আমি জনগণের ভোটে আমি এমএলএ হলাম, জনগণের ভোটে মিনিস্টার হলো, জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হলো, জনগণের ভোটে প্রধানমন্ত্রী হলো। তাহলে জনগণ কতটা পাওয়ারফুল, সে একটা প্রধানমন্ত্রী তৈরি করছে, সে একটা মুখ্যমন্ত্রী তৈরি করছে। যার ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলো তারা এসআইআর ডাক পাবে না, আর যারা তৈরি করে তাদের ডাক পাচ্ছে। এই বৈষম্যটা বন্ধ করার জন্যই তো আমার রাজনীতির অবতারণা। এই বৈষম্য বন্ধ করতে চাইছি বলেই দেখো রাজনৈতিক দলগুলো আমার পেছনে পড়ে আছে, অনেক রাজনৈতিক দল আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে। এটা সাধারণ মানুষ বুঝুক যে আপনার ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, আপনার ভোটে নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হলো, তারা ছাড় পেয়ে যাচ্ছে আর আপনাকে লাইনে দাঁড় করাচ্ছে। আপনার 21-এর যে সভা হলো, আমরা দেখলাম এর পরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলে বিশেষ করে মুসলিম বিধায়করা এক হচ্ছে, মুসলিম বিধায়ক হচ্ছে, এরকম একটা প্রচার চলছে, কি বলবেন? এটা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি অনেক আগে বলেছি, আজকেও বলছি, মুসলমান এক, হিন্দু এক, দলিত এক প্রসঙ্গ নয়। মুসলমানের ছেলেটার উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, চাকরি নেই। দলিতের ছেলেটা, আদিবাসী ছেলেটা, পিছড়া বর্গের ছেলেটা এবং আপার কাস্টে যাদের কোনো সুপারিশ করার লোক নাই, তাদের ছেলেটাও কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে আছে। আমাদের লড়াই ওই প্রত্যেকটা সমাজের মানুষের ছেলেগুলোর হাতে একটা কাজ তুলে দেওয়া। আর এই লড়াইটা আমি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে করছি বলেই শুধু মুসলমানদের বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন আদিবাসীদের 6% সংরক্ষণের যে কথা উল্লেখ আছে সেটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, ফেক এসটি সার্টিফিকেট দিয়ে সেই সংরক্ষণ সুবিধা কেড়ে নিচ্ছে, এ কথা যখন আমি বলিষ্ঠ কণ্ঠে বলি, নওশাদ সিদ্দিকী একটা ভালো লিডার রে পশ্চিমবাংলার বলে বলছি। আমি যখন দলিতদের 22% সংরক্ষণ যেটা আছে সেই 22% তারা পাচ্ছে না কেন, সেখানে ফেক এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসসি ভাইদের অধিকারকে লুটে নেওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই কথা যখন বলি, এই নওশাদ সিদ্দিকী কিন্তু সেকুলার মাইন্ডের ছেলেরে। আর আমি যখন অনগ্রসর মুসলমানদের অগ্রসর করার জন্য আপনার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পিছড়ে বর্গের মুসলমানকে মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য উচ্চশিক্ষা আর চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণ দিতে হবে, এই তথ্যটা তুলে যখন কথা বলি, তখন নওশাদ সিদ্দিকী দেখছি কমিউনাল মুসলমান এক হচ্ছে বলে। এইটাই হচ্ছে চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য। আমার চিন্তা ভাবনা দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে বর্গের মানুষ।
আর আমার এই মুখ দিয়ে যখন দলিতের কথা বলে, আদিবাসী কথা বলা হয়, ছেলেটি খুব ভালো। আর এই মুখ দিয়ে যখন মুসলমান আনিসের কথা বেরিয়ে যায়, তখন ছেলেটি খারাপ। এই মুখ দিয়ে আমি শিকারি মুড়ার কথা বলি, তাকেও পুলিশ কাস্টডিতে পিটিয়ে মেরেছে, এই অভিযোগ আছে, এটা বন্ধ করতে হবে, তখন আমি ভালো ছেলে। আনিসের কথা বলি আমি খারাপ ছেলে। বিদ্যুৎ মন্ডল একটা দলিত বাড়ির ছেলে, তাকে খুন করেছে, তার বিচার দিতে হবে, পরিবার যেন ন্যায় পায়, সে কথা বলি যখন। তিলোত্তমার হয়ে রাস্তায় নামলে আমার রাজ্য করে ডক্টর, ভালো ছেলে। তামান্নার হয়ে রাস্তায় নামলে যদি আমি খারাপ হয়ে যাব। এই তখন আমি মুসলিম জাতিসত্তার কথা হয়। আর আমরা প্রত্যেকটা ধর্মের মানুষের জাতিসত্তার আন্দোলনের সাথে আমরা যুক্ত আছি, হ্যাঁ, ন্যায়সঙ্গত। আমি যদি আজকে বলি সমস্ত মুসলমানকে ধরে ওবিসি এর মধ্যে ঢুকিয়ে দাও, কেন? যারা পিছিয়ে বর্গের মুসলমান আছে তাদের রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ঢুকাও, আমি এটার পক্ষে। সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডলাইনকে মান্যতা দিয়ে সার্ভে করে অনগ্রসর থেকে অগ্রসর শ্রেণীতে আনা হোক, এর পক্ষে আমি। এইটার জন্যই আপনি ভিড় দেখে, মানুষ দেখে, আমাদের অ্যাপ্রোচিং দেখি, আমরা দেখেছি না, বলেছি ওই মানুষ থেকে যে শুধু মুসলমানদের জন্য কাজ করব, অন্য ধর্মের জন্য কাজ করবো না, বলেছি আমরা মানুষের জন্য কাজ করবো। মানুষের মুসলমান, দলিত, আদিবাসী স্বাভাবিকভাবে। আমি বলছি যে একটা বাচ্চা স্কুলে যখন যাবে, প্রপার এডুকেশন তাকে দিতে হবে, সাংবিধানিক রাইট আমার। এবার বাচ্চাটা মুসলমানের সন্তানটাও যাচ্ছে, দলিতের যাচ্ছে, আদিবাসীর যাচ্ছে, এটা স্বাভাবিকভাবে। তো আমি কি বলতে পারবো যে সরকারি প্রাইমারি স্কুলে মুসলমানের যে সন্তানটা যাচ্ছে তাকে কম্পিউটার এডুকেশনটা দেওয়া হোক প্রাইমারি সেকশন থেকে? এটা হতে পারে? কারণ ওখানে সব ধরনের মানুষ যায়, সব বনেছে। আমার দাবি তো এটাই যে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক প্রাইমারি স্তর থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এখানে কি শুধু মুসলমানদের ছেলের উপকৃত হবে? না, আমি শুধু বলেছি তো মুসলমানদের ছেলেদের দিয়া, ওটা তো বলিনি। আমি কি বলেছি? দলিত, আদিবাসী সব পিছিয়ে বর্গের যারা আছেন তাদের ছেলেরা, আমরা যারা শ্রমজীবী মানুষ, এক কথা যদি বলি না, শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায় যারা, তাদের ছেলেরাই সরকারি প্রাইমারি স্কুলে যায়। সে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের মানুষ, তাদের কথা আমি বলি। আর এই কথাটা তথাকথিত বর্ণবাদী যারা, তথাকথিত উচ্চমানের মানুষ যারা বর্ণবাদের শিকার, তারা এটাকে মুসলিম জাতিসত্তার কথা বলছে, মুসলিম জাতিসত্তার কথা বলে যে আমাদের আইএসএফ এর দিকে যারা ভিন্ন ধর্মের, ভিন্ন সমাজের মানুষ যারা বঞ্চিত, তারা আসতে চাইছে, আসাটাকে তারা আটকানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছে যে আইএসএফ এর বিধায়কের ডাকে লোক হচ্ছে না, তার প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকে মাঠে যেতে হচ্ছে। আমি একটা কথা বলবো, এটা আমার পরিবারের একটা নির্দেশনা যে এই বিষয়গুলোতে যখন আসবে সামনে এড়িয়ে যাবে। কারণ তুমি একটা মন্তব্য করবে, আবার মন্তব্যের কাউন্টার করবে, এই করতে করতে একটা এমনি মানুষজন আছে পেরেশানির মধ্যে আছে, মানুষ তার অধিকার পাচ্ছে না, গরু ছাগলের মধ্যে পিটিয়ে মেরে দিচ্ছে, সামাজিক কোনো সম্মান নাই, শুধু বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পিটিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরছে। এই দুরবস্থার মধ্যে আবার যদি তোমরা নিজেদের মধ্যে এই ঠেলাঠেলি গুঁতো দিয়া দিয়ে টিটকিতে জড়িয়ে পড়ো, ক্ষতি। তোমরা এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলে যান প্রশ্ন আসবে। তো আমার পরিবারের যে নির্দেশনা সেইটা অনুযায়ী বলছি, এই বিষয়ে আমি নো কমেন্ট। না, একটা বিষয় বারবার দর্শকরা কমেন্ট করছে, যারা ভিন রাজ্য বা বাইরের রাজ্যে আসে তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকাচ্ছে, তাদের করণীয় কি? কাউকে আসতে হবে না। ভিন রাজ্যে যারা কর্মরত অবস্থায় আছেন তাদের কাউকে এখানে এসে ফিজিক্যালি হিয়ারিং এ উপস্থিত হতে হবে না। আমরা ডেপুটেশন দিয়েছি, পরিযায়ী ভাইদেরকে বলছি, আমরা ডেপুটেশন দিয়েছি নির্বাচন কমিশনে যে আপনাকে যার ব্যবস্থা করতে হবে, যারা ভিন রাজ্যে আছে, হয় ভার্চুয়ালি হোক, সেই রাজ্যে বসে থাকবে, ভার্চুয়ালি তাদের হিয়ারিং হোক, অন্যথায় পরিবারের সাবালক কাউকে, অভিভাবককে হাজির করানো হোক। ঠিক যেভাবে গণনা ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আসতে হয়নি, হিয়ারিং এর ক্ষেত্রেও তাদেরকে আসতে হবে না। পরবর্তীতে আপনারা দেখেছেন নোটিফিকেশন হয়েছিল, সেখানে উল্লেখ আছে পরিবারের একজন অভিভাবক গিয়ে হিয়ারিং সেন্টারে যেতে হবে। বিওলের কাছ থেকে আপনারা ফর্ম পাবেন, এক্সট্রা একটা ফর্ম পাবেন যে আপনাকে অনুমোদন দেওয়া হচ্ছে, সেই ফর্মটাও নিয়ে সাবমিট করবেন, আপনাদের আসতে লাগবে না। বিওলোর সাথে যোগাযোগ করুন, বিওলোরা যদি সঠিক উত্তর না দিতে পারে, ইআরও আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO,
অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, বিওলো সাহেবের কাছ থেকে ফোন নাম্বার নেবেন, তাদের সাথে কথা বলবেন, তিনারা আপনাকে অপেক্ষা করতে পারবে না, সঠিক গাইডলাইন দেবে। আমি আবারও বলছি, কোনো পরিযায়ী শ্রমিককে আসতে লাগবে না। পরিযায়ী শ্রমিকরা কঠোর পরিশ্রম করার ফলেই পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা সচল আছে। তাদের একটা হেভি অংশের কন্ট্রিবিউশন আছে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটাকে ঘোরানোর জন্য। বাইরের রাজ্যে কাজ করে যে টাকাটা পাঠাচ্ছে, এখানকার অর্থনীতির চাকাটা ঘুরছে, সুতরাং তাদেরকে আসতে লাগবে না। না, অনেক অভিযোগ করছে হেয়ারিং এ যাচ্ছে, তাদেরকে রিসিভ দেওয়া হচ্ছে না। দিতে বাধ্য, সুপ্রিম কোর্টের লেটেস্ট যেটা অর্ডার আছে, দিতে বাধ্য। না দিলে তাদের ভিডিও করুন, করে রাখুন। 1 নম্বর কথা, তাদের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ করুন। ওই বিএলও হোক বা বিডিও হোক, যা দিচ্ছেন না, লিখিত অভিযোগ করুন, সরাসরি বলা আছে। শুধু তাই না, আমি দেখছিলাম একটা কোন জায়গার, খুব ভালো লাগলো, ওখানকার একটা চেকলিস্ট টাইপের করেছে, কোন কোন ডকুমেন্টস জমা দিচ্ছেন, কোন জায়গায় টিক মেরে দিচ্ছে, বা সেই ডকুমেন্টস কি কি জমা দিয়েছেন সেটা লিখে সেখানে স্ট্যাম্প মেরে দিচ্ছে, দিতে বাধ্য। 1200 লোক লাইভ রাখবে। 2026 যে সামনে বিধানসভা নির্বাচন আসছে, আইএসএফ এর মূল লক্ষ্য উদ্দেশ্য কি থাকছে? আমি মূল লোক পার্টি নিয়ে আর বিস্তারিত আলোচনা পরে করব। এসআইআর সংক্রান্ত কোনো যদি প্রশ্ন এখানে আপনাদেরকে করে, জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর না হলে আমি জেনে উত্তর দেবো। জোট নিয়ে একটা প্রশ্ন করব। আমি এসআইআর নিয়ে বলতে চাই, মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত তো। অনেক প্রশ্ন করছে, ওই শো হচ্ছে না। 1200 লোক লাইভ। ভোট ধরা কল, এসআইআর ভোট ধরা কল, ইঁদুর ধরা কল গ্রাম্য মানুষরা ভালো করে জানে, ভোট ধরা কল এটা। সিএ এনআরসি ছিল 2021-এর ভোট ধরা কল, 2026-এর ভোট ধরা কলটার নাম হচ্ছে এসআইআর। আতঙ্কিত, কহেতুক আতঙ্কিত করা হচ্ছে, একটু হয়রানি করা হচ্ছে। আপনি ঘরে খাবেন তো? মানে অনেকে দেখছি দর্শকরা কমেন্ট করছে, বিভিন্ন বিধানসভাতে আপনাদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে প্রার্থী করার বিষয়ে। তো ওদেরকে যারা আছে বলে 5-7 মিনিট পরে কি হয়েছে। অনেক দর্শক এখানে কমেন্ট করছে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের দিকের হরিয়ার পাড়া। আমি আজকে আমার পার্টির শুরুতে বলেছি কি, আমার খেয়াল নাই, কোনো যদি বলে থাকি সেটা পার শেষ। আজকে এসআইআর নিয়ে কারো কোনো কোয়ারিজ থাকলে, জানকারি চাইলে, জানতে ইচ্ছা হলে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্যথায় জেনে পরবর্তীতে আমি ভিডিও আকারে আপনাদের মাধ্যমে শেয়ার করে দেবো। কিছুদিন আগে আমরা দেখলাম যে মুর্শিদাবাদের বিধায়ক তিনি বলছে যারা নোটিশ পেয়েছে তারা হিয়ারিং এ যাবেন না, তাহলে সেই উদ্দেশ্যে কি বলবেন? আমি এটা বলবো, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই ধরনের কোনো স্টে দেয়নি। যখন সুপ্রিম কোর্ট স্টে দেয়নি, তাহলে আমার মনে হয় না, মানে যাবো না, যদি কেউ এই অ্যারোগেন্ট মাইন্ডেড রেখে দেয়, এটা আমার মনে হয় ঠিক হবে না। যদি সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিত, তাহলে আপনি যেতেন না। সুপ্রিম কোর্ট বেশ কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে, যেটা অনেক কিছুটা হলো সুরা হয়েছে, স্বস্তিকর হয়েছে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বার হবে, সেখানে যারা বাদ পড়ে যাবে তাদের কি নাম আর ভোটার তালিকায় তোলা যাবে না? কেন বাদ পড়বে? প্রথম কথা আমি বলবো, কেন বাদ পড়বে? বৈধ ভোটারের নাম কেন বাদ পড়বে? এটা আমার ফার্স্ট কথা। আমি বৈধ ভোটার, আমার নাম বাদ পড়বে কেন? নির্বাচন কমিশন তৈরি হয়েছে কিসের জন্য? নির্বাচন কমিশন তৈরি হয়েছে আপনার আর্টিকেল 326-কে সামনে রেখে আপনার স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। 1 মিনিট, একটা লেখা ছিল, ছবি ক্লিয়ার হলে আরো ঠিক আছে। বারোশো, 500, 1700, প্রায় 2000 লোকের
আচ্ছা আমি এখন খুঁজে পাচ্ছি না, প্রচুর। নির্বাচন কমিশন আর্টিকেল 324 সামনে রেখে তৈরি হচ্ছে। কাজটা কি? আপনার আমার ভোটাধিকারকে ইনশিওর করা তো। আর্টিকেল 326 ভারতীয় নাগরিক 18 বছর কম হবে না, 18 বছরের ঊর্ধ্বে তাদের ভোটদানের স্বাধীনতা প্রদান করে, ঠিক আছে? তাহলে লিস্টে নাম আসবে না কেন? প্রথম কথা, আপনি কি কোশ্চেন করেছিলেন? 14 ফেব্রুয়ারি পরে যাদের নাম বাদ যাবে ওটা হ্যাঁ। তাদের করেন। আগে যদি এইটাই হচ্ছে আমার প্রশ্ন, তো কার নাম বাদ যাবে? প্রথম কথা যাবে না বাদ, এটা আমি সংবিধানকে সামনে রেখে বলছি, আর্টিকেল 326। এরপরে যদি বাদ যায় তাহলে বদমাইশি করে। আপনি ভারতীয় নাগরিক, আপনার 18 বছর ঊর্ধ্বে আপনার ভোটাধিকার বাদ যাবে না, তারপরে যদি বাদ যায় তাহলে বদমাইশি করে। এই বাদ যাওয়ার ক্ষেত্রে কেন বাদ গিয়েছে আপনার কাছে নোটিশ আসবে। সেই নোটিশটা আপনি গতকালকে হিয়ারিং থেকে ঘুরে এসেছেন, আজকে আপনার পৌঁছে যাওয়া দরকার ছিল, বা হিয়ারিং এর টেবিলেই পাওয়া দরকার ছিল। পেলে আপনি কি দুটো স্টেপ যেতে পারতেন। দুটো স্টেপ কি? প্রথম স্টেপটা কি? ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, আপনি আর্গুমেন্টে যেতে পারতেন বা অ্যাপ্লিকেশন দিতেন, তারপরে সিইও যেতে, সেখানে হচ্ছে না। তারপরেও বলছি আমি এতটুকু শুধু বলবো, কিন্তু আমি ওতে যাব না। যারা আতঙ্কিত আছে আতঙ্ক মুক্ত করার জন্য 2002-এর এসআইআর লিস্টে নাম নেই, 2003-এর এসআইআর লিস্টে কিন্তু অনেক এই ভোটার লিস্টে নাম এসেছে। ওরা বলবে ফর্ম 6-এ নতুন ভোটার অ্যাপ্লিকেশন করো, কিন্তু আমি ওখানে যাবো কেন? ফর্ম 6 নতুন ভোটার অ্যাপ্লিকেশন, আপনাকে ফর্ম 6 বলে ভোটার অ্যাপ্লিকেশন করে দেন, নাম উঠে যাবে, কিন্তু আমি ওখানে যাবো কেন? তাহলে এতদিনে যে আমি ভোট দিয়ে আসছি, আমার যে এটা আছে সেটা আমি তাহলে অস্তিত্বটা, তাহলে সেক্ষেত্রে চ্যালেঞ্জে যেতে হবে, আইনি লড়াইয়ে যেতে হবে। দুটো প্রশ্ন আসছে, লাস্ট করবো। যা একটা বলছে যাদের আগে হেয়ারিং হয়ে গেছে তাদেরকে রিসিভ দেওয়া হয়নি, তাদের করণীয় কি? আর একটা প্রশ্ন, যাদের বানান ভুল আসে বিভিন্ন ভোটার কার্ডে, তাদের উদ্দেশ্যে করণীয় কি কি প্রশ্ন? প্রথম একটা প্রশ্ন বারবার আসছে, যাদের আগে হেয়ারিং হয়েছে তাদেরকে রিসিভ দেওয়া হয়নি বহুত জায়গায়, তাদের করণীয় কি হবে? দেখুন, যেটা আগে হিয়ারিং হয়ে গেছে দেয়নি, যেটা পাস্ট, আমি তো সেটা তার নেই, সুপ্রিম কোর্টে অনুযায়ী যেটা হয়েছে। তবে একটা কথা বলবো, অযথা আতঙ্কিত হবেন না যে আপনি রিসিভ পাননি বলে আতঙ্কিত হবেন না। আপনার যদি আপনাকে কেউ অহেতুক অন্যায়ভাবে আপনার ভোটাধিকার কেউ কাটতে চাই, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু নোটিশ পাঠানো হবে, কিন্তু আপনারা আওয়াজ তুলুন। এখন তো আপনারা রিসিভ পাবেন না, কিন্তু এখন আপনারা যদি আওয়াজ তুলেন যে ভাই যারা রিজেক্ট হচ্ছে পাবলিশ করো, কারণ দর্শে তাকে নোটিশ পাঠিয়ে দাও, এই আওয়াজটা প্রত্যেককে তুলতে হবে। তাহলে আপনি 14 তারিখের আগে দুটো চান্স পেয়ে যাবেন। কি? আপনার ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, চিফ ইলেকট্রাল অফিসার, এই লেভেল পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তাহলে আওয়াজ তুলুন। যারা আপনি প্রশ্ন করলেন যে রিসিপ্ট আগে দেয়নি, এখন হয়তো এটালে টেনশন নিয়ে লাভটা কি হবে? আপনি যদি টেনশন নেন, আপনি কি এক্সট্রা এসে যাবে? টেনশন ফ্রি থাকুন, বরঞ্চ আওয়াজ তুলুন। যারা হিয়ারিংয়ে গেছে তারা যদি, তাদের মধ্যে কেউ যদি অকৃতকার্য হয়, সেটা তাদেরকে নোটিশ পাঠিয়ে দেওয়া হোক। আর একটা কোশ্চেন কি? অনেকে বলছে যে ডকুমেন্টস অনেকের নামের বানান ভুল আছে, আধার কার্ডে একরকম, ভোটার কার্ডে একরকম, নামের বিভিন্ন বানান ভুল আছে, তাদের কি নাম এই হয়ে যাবে? বড় ভাইজান তো আজ থেকে 8 বছর 10 বছর আগে চিৎকার করছিল, আমি তো লাস্ট 5 বছর 6 বছর 2019 সাল থেকে আমি বলে আসছি, আর এটা 2026-এর শুরু, যে নামের বানান ভুলগুলো ঠিক করুন। এই নামের বানান ঠিক করার জন্য এখন দেখছি অনেকে ছুটছে অ্যাফিডেভিট করতে। আমি বলবো যাদেরকে, যারা অ্যাফিডেভিট করতে ছুটছে, অন্তত একবার সৎ উকিলের পরামর্শ নিন। সবাই উকিল সৎ, তার মধ্যে কিছু উকিল আছে এই সময়ে মানুষকে আরো ভয় দেখাচ্ছে। তাহলে যারা মানুষকে, যে উকিলগুলো ভয় দেখাচ্ছে, তাদেরকে অ্যাভয়েড করুন। পার্সোনাল লেভেল থেকে তাদেরকে জিজ্ঞাসা করুন। অনেক উকিল কিন্তু সুন্দর লেখালেখি করছে, দেখছি পোস্ট করছে, যে আপনারা অযথাই অ্যাফিডেভিটের চক্রে পড়বেন না, এফিডেভিটের চক্রে অযথা পড়বেন না, এই কথা কিন্তু অনেকে বলছে। সেই উকিলের রেস ধরিয়ে আমি বলছি যে এগুলো ছোটখাটো ভুলের জন্য আপনি এখনই আপনার কাছ থেকে এফিডেভিট কিন্তু চাইছে না কেউ। কতক্ষণ হয়েছে গো? অনেকক্ষণ হয়ে গেল। তা আমি লাস্ট প্রশ্ন করবো। নির্বাচন কমিশনার যখন এসআইআর ঘোষণা করেছিল তখন বলেছিল 2002 সালে বাবা মার নাম থাকলে কোনো ডকুমেন্টস লাগবে না। এখন দেখছি একাধিক ডকুমেন্টস দিতে হচ্ছে বাবা মার নাম থাকা সত্ত্বেও, এবং 2002 সালে যাদের নাম এসেছে তাদেরও নোটিশ আসছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হয়রানির বিরুদ্ধেই তো আমরা, জ্ঞানেশ কুমারজি যেদিন ঘোষণা করলেন যে ওয়েস্ট বেঙ্গল সহ 12টা স্টেটের জন্য যে এসআইআর হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে বলে যে ঘোষণা করলেন, তিনি কত সুন্দর করে বললেন
শুনতেও ভালো লাগছিল। আজকে দেখলাম তিনি তিনার কথাই অটুট না, এর আমরা বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি যে আপনি কখন কি কথা বলছেন। এটাকে আমরা প্রত্যাহার করতে হবে। এটা আমরা তো এই জন্যই তো আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদটা কোন জায়গায়? এই জায়গাটাই তো, যে আপনি বললেন 2002 ভোটার লিস্টে, SIR লিস্টে যাদের নাম আছে জাস্ট ফর্ম ফিল আপ করে দিক, নিজের নাম নেই, পিতা মাতা দাদু দাদি, এই 4 জনের মধ্যে কারো একজনের নিন, লিঙ্কেজ করে দিন। তারপরে এখন দেখলাম 2002 যাদের ভোটার লিস্ট আছে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছে, যাদের নিজের নাম নেই পরিবারের আছে তাদের মধ্যে অনেককে ডাকা হচ্ছে। এটা আমার মনে হয় শুভেন্দু অধিকারী যে 1.5 কোটি রোহিঙ্গার গল্প শুনিয়েছিল, লজ্জিত উনি যে, আর বাস্তব আমি তখনও বলেছিলাম সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্টের ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 40,000 একটু বেশি রোহিঙ্গা আছে, কিন্তু সারা ভারতবর্ষে উনি 40,000 একটু বেশি রোহিঙ্গা আছে। পশ্চিমবাংলা উনি কোথা থেকে 1.5 কোটি পেলেন? এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী মহাশয়ের বিরুদ্ধে অ্যাকশনও নিলেন না মমতা ব্যানার্জি, যে তুমি পশ্চিমবাংলা মানুষকে এইভাবে অপমান করতে পারো না, পশ্চিমবাংলা সরকারকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বুক বাজিয়ে বললেন। কিন্তু তারপরে যখন 58 লক্ষ প্রায় 17,000 মতো ভোটার লিস্টের এই তাদের মৃত ভোটার, অ্যাবসেন্ট, শিফটেড, এই ভোটার যখন বার হলো তখন সবাই রে করে উঠলো, শুভেন্দু বাবুর কাছে জবাব চাইতে লাগলো যে 1.5 কোটি তোমার কোথায় গেল। সেই জন্য হয়তো পেরেশানি করা হচ্ছে। এইটাই তো বন্ধের জন্য আমরা চিৎকার করছি বারবার। একটা প্রশ্ন একজন বারবার করছে যে তার আই কার্ডে আছে তার পিতা হিসেবে শফের মল্লিক, আর তার বাবার আই কার্ডে আছে শফের আলী, বিভিন্ন ডকুমেন্টসে এরকম ভুলে, তার কি এফিডেভিট করলে এটা মিটে যাবে? দেখুন, শফের মল্লিক আর শফের আলী, মল্লিকটা আর আলীটা কিন্তু, মল্লিকটা সারনেম, আলীটা কিন্তু সারনেম নয়, এটা সাথে যোগ করেছে। আমার মনে হয় এই এভিডেভিটের চক্করে পড়ে অনেক মানুষ ফালতু এভিডেভিট করে ফেলছে। বিএলও স্যার যিনি আছেন তার কাছ থেকে ইয়ারও স্যারের ফোন নাম্বারটা নিতে বলুন। ইয়ারও স্যারের ফোন নাম্বার নিয়ে, আমি এভিডেভিট তো সবাই জানে, এটা কমন ব্যাপার, এভিডেভিট তো করাই যায়, কিন্তু এভিডেভিট না করে ইয়ারও স্যার যিনি আছেন তার সাথে কথা বলুন, তার কনসার্ন নিয়ে এটা করতে বলুন। আর একটা কথা হচ্ছে যে হিয়ারিং এ ডাকা হচ্ছে নিশ্চিতভাবে, তাকে হিয়ারিং এ সাবমিট না করে তার সাথে কথা বলুন কি না, এর জন্য এভিডেভিট লাগছে সাবমিট করবেন, এভিডেভিটটা যখন তখন হয়ে যাবে। তো আমার বক্তব্য, এভিডেভিটের জন্য টাকা দিবেন কেন ফালতু, যদি ওটার প্রয়োজন না হয়। তবে এই কাগজগুলো ঠিক করা দরকার, অনেক আগে থেকে বলে আসছি আপনাদেরকে যে এই কাগজগুলো আপনারা ঠিক করুন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আমি শেষ করছি ডে ওয়ানে বলেছিলাম স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির হলে আমি সাথ দেব। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির কথা বলেছিল, সেখানে মঞ্চ করে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার কথা বলেছিলাম, এবং সেখানে দাঁড়িয়েও বলেছিলাম এই প্রশ্নপত্রের উত্তর আমরা দিচ্ছি, উত্তরপত্র নিয়ে যদি ছেড়খাড় করে আইনি লড়াই করব। আজকেও বলছি, এবং তখনও মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম অহেতুক আতঙ্কিত হবেন না। আজকেও বলছি অহেতুক আতঙ্কিত হবেন না। আপনি আতঙ্কিত হলে আপনার হয়ে হেয়ারিং এর কেউ জবাব দেবে না, আপনার কাগজপত্র কেউ সাবমিট করবে না, শুধুমাত্র যারা বাইরে আছে তাদের হয়ে পরিবারের লোকজন জমা দিতে পারে। আপনার হিয়ারিং এ ডেকেছে, আপনাকে আপনার ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। আতঙ্কিত হলে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে হাজির হবেন কি, সে ডকুমেন্টস তো ঘরে রয়ে যাবে, অর্ধেক নিয়ে যাবেন। তো কুল মাইন্ডে আতঙ্ক মুক্ত হয়ে হিয়ারিং এ যাবেন। আবারও বলছি, কোনো বৈধ ভোটারের নাম যদি কাটে তাকে কারণ দর্শে নোটিশ দিতে হবে। সেই নোটিশটা নিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে বা ওখান থেকে অকৃতকার্য হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে নওশাদ সিদ্দিকীরা আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, আইনি লড়াই করার জন্য প্রস্তুত আছে। আপনার কথা বলবে অহেতুক হয়রানি, এই অহেতুক হয়রানির বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। এই হয়রানি তৃণমূল বিজেপি মিলে করছে ইলেকশন কমিশনকে সামনে রেখে। তবে অনুরোধ এটাই, 17 তারিখে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। আমার নাম আসলো না, 14 তারিখে, 14 ফেব্রুয়ারি আমার নাম আসলো না। এই নয়, আমি অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কথাটা আপনাদের শুধু রিপিট করছি যে ভোটাধিকারের সাথে নাগরিকত্বের কোনো এ নাই। আপনার ভোটার লিস্টের নাম আসে না মানে আপনি ভারতের নাগরিক নয়, এই ধরনের ব্যাপার নয়। এটা আমার কথা বলছি না, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের দাপিয়ে বাড়ানো একজন উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কথা বলছি আমি। এটা নওশাদ সিদ্দিকী হালকা বয়সে অনেক কিছু বার খেয়ে বলতে পারে, মানে উড়ছে, কিন্তু আমি আমার কথা সিনিয়র মোস্ট লয়ারের কথা বলছি। তো
আপনার ভোটার লিস্টে ঘটনাক্রমে ধরছি নাম আসেনি, তার জন্য কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আপনার ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার জন্য, আপনি ভারতীয়, আপনি বৈধ নাগরিক, বৈধ ভোটার, আপনি আপনার ভোটার লিস্টের নাম ওঠানোর জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে, আপনার হয়ে সর্বোচ্চ লড়াই করবে আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটা নিশ্চিন্তে থাকবেন, কোনো ফালতু পদক্ষেপ গ্রহণ করবেন না, এতটুকু অনুরোধ আপনাদের কাছে থাকলো। থ্যাংক ইউ।